সো যখন অ্যানাউন্স করলো যে সেকেন্ড রানার আপ বাংলাদেশ, মনে হচ্ছিল যে হোল বাংলাদেশ আমার সাথে আছে। আর একটা ছেলে জাস্ট নর্মাল একটা ফটোশুট করেই বলতেছে আমার মডেল, দ্যাটস সো কল্ড মডেল, তারা কিন্তু মডেল না। মডেলিং লাইনের ভিতরেই নাকি সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা বেশি হয়। এই টপিকটা মানেই আমার মনে হচ্ছে একটা মূর্খর মতো একটা কথা যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। কিছুদিন পর তারা বলবে বাংলাদেশ নাম রাখার দরকার নেই। আর আমি চাই না যে আমার লাইফে কোনো এক্স থাকুক। মিস্টার ইউনিভার্স তো আমার এক্স। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজী এগ্রো টিভির নিয়মিত আয়োজন বিনোদনমূলক আড্ডায়। আপনাদের সাথে রয়েছে আমি ইসমাইল হোসেন, আর আমার সাথে রয়েছে বরাবরের মতো একজন বিশেষ অতিথি। হ্যাঁ, আজকে যিনি রয়েছে তিনি একটু বেশিই বিশেষ। তিনি হচ্ছেন মিস্টার ইউনিভার্স 2024 এর সেকেন্ড রানার আপ ইমাম মাহমুদ রিফাত। রিফাত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটু বেশি আনন্দিত আপনাকে পেয়ে আজকে আমার এই সেটে। থ্যাংক ইউ সো মাচ। আমারও ভালো লাগছে, কারণ হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি আমার অ্যাচিভমেন্ট, এটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট। আর তারপরে আপনারা সবাই ওয়েলকাম করছেন, খুব ভালো লাগছে। প্রথমেই জানতে চাবো যে এই অনুভূতিটা কি? অনুভূতি বলতে গেলে ডেফিনেটলি ফার্স্ট যেটা বলবো যে মিস্টার ইউনিভার্স বাংলাদেশের জন্য ফার্স্ট টাইম, এর আগে কখনো হয়নি। সো যেহেতু আমার মাধ্যমে এটা গিয়েছে, সেই অনুভূতিটাই অনেক বেশি ছিল, মানে অনেকটা বেশি ডিপলি ছিল। বাট আফটার দ্যাট যে সিচুয়েশনটা, মানে এখন যে মানে একটা পজিশন চলে এসেছে বাংলাদেশের, এটা আনএক্সপেক্টেড ছিল। কারণ হচ্ছে আমাদের এর আগে এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল পজিশন আমরা পাইনি। সো এইটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল। এই অনুভূতিটা জাস্ট বলবো যে মনে হচ্ছে যে না, আমি যতটুকু কষ্ট করেছি তার থেকেও অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছে দেশের জন্য। এই মিস্টার ইউনিভার্সের কিন্তু বাংলাদেশ থেকে তুমিই প্রথম। এর পরবর্তীতে first দেখা যায় time। আরো অনেকেই আসবে, কিন্তু ফার্স্টে কিন্তু তোমার নামটাই থেকে যাবে। এই একটা অ্যাচিভমেন্ট। দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল এরকম কোনো প্ল্যাটফর্মে কিন্তু এর আগে কেউ কোনো ফার্স্ট, সেকেন্ড, থার্ডে কেউ আসেনি, থাকতে পারেনি। তুমি সো ফার্স্ট টাইম। পজিশন হিসাবে ফার্স্ট টাইম আমি না, আমি বলবো বাংলাদেশ ফার্স্ট টাইম। সো বাংলাদেশ, হ্যাঁ। এই টোটাল কৃতিত্বটা আমি, মানে এই যে ক্রেডিটটা টোটালটা আমি বাংলাদেশকে দিতে চাই। আসলে একটু জানতে চাই যে কিভাবে শুরুটা, আসলে কিভাবে এই তথ্যটা পেলে এবং কিভাবে তোমার এই জার্নিটা যদি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করো। ডেফিনেটলি অ্যাকচুয়ালি আমি স্কাই ফরেস্ট নামে একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে ইউএস এর। ওদের সাথে ফার্স্ট আমি কোলাবোরেশন একটা ফটোশুট করি, এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ফার্স্ট কাজ ছিল। তো এরপরে আমি মুম্বাই ফ্যাশন উইক, যেটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট স্টেজ বাংলাদেশের আর্টিস্টদের জন্য ডেফিনেটলি, কারণ আমাদের দেশে মোস্ট প্রবলি 2-3 জন ছাড়া, সিনিয়র আর্টিস্ট ছাড়া এখন পর্যন্ত কেউ যায়নি। সো মুম্বাই ফ্যাশন উইক করার পর হচ্ছে আমি কলকাতাতে লাকমি প্রেজেন্ট ফ্যাশন ওভার সিজন 5 এর শো স্টপার ছিলাম। ওখানকার অনেকগুলো কাজ ছিল। সো এর মধ্যেই অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের যে কাজ, আমি যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার চিন্তা ভাবনা করেছি, তখন থেকে আমার কাজগুলো স্টার্ট হয়। আর এ থেকে হচ্ছে আমার মিস্টার ইউনিভার্সের যে নকটা আসে, তারপরে আর কি অ্যাজ ইউজুয়াল হচ্ছে মানে ইন্টারেস্ট থেকে দিয়েছে যে বাংলাদেশ থেকে যেহেতু ফার্স্ট টাইম আমি করছি, ডেফিনেটলি এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। বাট তখন এক্সপেক্ট ছিল না যে আমি একটা পজিশন পাবো। বাট এতটুকু একটা মানে ট্রাস্ট ছিল যে ডেফিনেটলি দেশের জন্য সর্বোচ্চ দিয়ে কাজটা করবো। সো আলহামদুলিল্লাহ ভালো একটা মানে বেস্ট রেজাল্টটা পেয়েছি। মানে ওইখানে তুমি কতদিন ছিলে, মানে জার্নি? এটা ছিল 20 to 25 আগস্ট ছিল আমাদের এই জার্নিটা। টোটাল জার্নিটা ছিল একটা কারিকুলামের মধ্যে। এটা শুধুমাত্র মডেলিং না, যে আপনার ফটোশুট বা সামথিং, সব কিছু, রানওয়ে ফটোশুট, ম্যানারিজম থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট, আপনি কিভাবে চলছেন। আমাদের সকাল 7টায় ঘুম থেকে উঠতে হয়েছে, ইভেন রাত 11টায়। এর মধ্যে কোনো ফোন ইউজ করা যাবে না, টোটালি মানে টাইম টু টাইম আমাদেরকে মেনটেন করতে হয়েছে। এভাবেই আর কি জাজমেন্টটা করা হয়েছে। তুমি বলেছো তুমি বুঝতেও পারোনি যে থার্ড পজিশন আসবে, এবং যখন থার্ড পজিশন ঘোষণা করা হলো, এর আগেও কি কখনো মনে হয়েছে যে না আমি থাকতে পারি ফার্স্ট, সেকেন্ড, থার্ড? ডেফিনেটলি, কারণ হচ্ছে কি, যখন আমাদের 5 ডেজের যে একটা কারিকুলাম যায়, তার মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝা যাচ্ছে যে কি কতটুকু ভালো করছে। সো ওই দিক থেকে একটা কনফিডেন্স ছিল, কনফিডেন্স তো ছিল, বাট এই ধরনের টেন্ডেন্স ছিল না ওকে ফাইন আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবো বা এরকম কিছু। সো যখন অ্যানাউন্স করলো যে সেকেন্ড রানার আপ বাংলাদেশ, মনে হচ্ছিল যে হোল বাংলাদেশ আমার সাথে আছে। আর হ্যাঁ, আমার দেখে খুব ভালো লাগছে। তুমি সেই মিস্টার ইউনিভার্সের যেই তোমাকে যেটি সম্মাননা করা হয়েছিল, হ্যাঁ, সেটা তুমি পরে এসেছো, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের জন্য এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, আর বাংলাদেশের এই ছোট্ট ইতিহাসে তুমি একটু সাক্ষী হতে পেরেছো, তার সাথে আমরাও। খুবই ভালো লাগছে। একটু জানতে চাই, এর আগেও তুমি অনেক প্ল্যাটফর্মে তুমি অ্যাপ্লাই করেছো বা মানে জয়েন করেছিলে, ওইটা থেকে মিস্টার ইউনিভার্স ডিফারেন্ট কি মনে হলো? ডিফারেন্ট কিছু মনে হয়? আচ্ছা, আমি তো হচ্ছে আমার মডেলিংটা স্টার্ট করছি 2019 থেকে, বাট আমার ক্যারিয়ারের যে টার্নিং পয়েন্টটা ছিল মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক 2022, সেটাতেও হচ্ছে সেকেন্ড রানার আপ হই। সো এইটা তো হচ্ছে আপনার দেশের মধ্যে, দেশের গণ্ডির মধ্যে। আর দেশের গণ্ডির মধ্যে যে ইন্টারন্যাশনাল যে যেগুলো হয়, যেমন ফেস অফ এশিয়া বা আপনি মিস ইউনিভার্স,
দেন গ্ল্যামার সামথিং, মিস্টার ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড, এগুলো হচ্ছে দেশের ইন্টারন্যাশনাল, বাট মিস্টার ইউনিভার্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল, বাট যেটা এখন পর্যন্ত আমরা ক্যাচ করিনি। দিস ইজ ফার্স্ট টাইম যেটা আমরা ক্যাচ করলাম। আর বাকি যেগুলো রয়েছে ওয়ান অফ দ্য প্রমিনিয়েন্ট বিকজ অফ যেগুলো অলরেডি এখানে হচ্ছে, দ্যাটস ওয়াই এখান থেকে একটা প্রমিনিয়েন্ট বা একটা পরিচিতি রয়েছে। বাট এর আগে আমরা যতবারই গিয়েছি এখন পর্যন্ত কোনো পজিশন আসেনি, বাট হোপফুলি এখন তো পেলাম, ডেফিনেটলি বাংলাদেশ পেলো আর কি। সো এইভাবে, বাট এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেটাকে আপনি তো দেশের প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করাটা উচিত না অ্যাকচুয়ালি। কারণ আমরা যখন দেশের ভিতরে কোনো একটা কম্পিটিশনে নাম দেই, বিউটি প্রেজেন্ট বা যে কোনো কিছু, সেটা কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে একটা দেশের মধ্যে। আমি যখন বাইরে গিয়েছি আমাদের ওখানে টপ 20 কান্ট্রি এসেছে, 20টা কান্ট্রির যে কালচার ডিফারেন্ট, তাদের সাথে যে চলাফেরা টোটালটাই ডিফারেন্ট ছিল। সো সব কিছু কম্বাইন করে একটা মানে কম্পিটিশন হয়েছে। জার্নিটা খুবই একটু ম্যাশ আপ ছিল, কারণ হচ্ছে জার্নিটা ইন্টারেস্টিং ছিল ডেফিনেটলি বিকজ অফ আই লাভ দিস প্রফেশন, দ্যাটস ওয়াই আমি এটা এনজয় করেছি। বাট বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী আমার 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 জার্নিটা একটু খারাপ ছিল অন্যান্য যারা কম্পিটিশন মানে কম্পিটিটর ছিল তাদের থেকে। কি মনে হয় যে তুমি থার্ড পজিশনে এসেছো, মানে কি কোন সাইডটাতে বেশি একটু গুরুত্ব দিলে হয়তো আর বেটার কিছু করা যেত, বা এরকম কিছু মনে হয়? অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে মানুষের মানে মানুষ বলে যে সাকসেস মানে কি। আমি যেটা বলবো যে বাংলাদেশ এর আগে কখনো পজিশন পায়নি, আমি এখন থার্ড পেয়েছি। এখন যদি কেউ বলে যে না তুমি ফার্স্ট কিভাবে হতে পারো, সো এইটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে নিজের চাওয়া পাওয়ার উপর, যে আমি আরো কত চাই, এটার উপর ডিপেন্ড হয়তো করছে। ফিউচারে কেউ এরকম করবে আসলে। ভালো, অনেক ভালো তো যাচ্ছে। ইভেন আগে যারা গিয়েছে তারা আমার থেকেও বেটার অনেকে গিয়েছে, বা সামথিং কিছু একটা হয়তো বা মানে ব্যাটে বলে মিলেনি দেখে তারা হয়তো বা কোনো পজিশন পায়নি। বাট তারা যে খারাপ এরকম কিছু না, কারণ তারা কিন্তু লং টাইম যারাই গিয়েছে, আপনি হচ্ছে মেল ফিমেল বোথ যদি আপনি দেখেন, তারা সবাই কন্টিনিউয়াসলি কাজ করছে। সো এই দিক থেকে আমি বলবো না কেউ খারাপ। যারা গিয়েছে তারা কিন্তু বাংলাদেশ থেকে কোয়ালিফাই হয়ে গিয়েছে, বাট যে বললাম ব্যাটে বলে মিলেনি, দ্যাটস হয়তো বা পায়নি। ফিউচারে যারা যেতে চায় বা নতুন অনেকে আছে, তোমাকে দেখে অনেকে উৎসাহিত হবে, বা পুরানোদের মধ্যে অনেকে আবার নতুন করে করবে, তো তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে, বা কি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিলে বেশি বেটার হবে? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য ডেফিনেটলি নট অনলি ফর ইন্টারন্যাশনাল, যদি আপনি অ্যাজ এ মডেল হিসেবে যখন যাবেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি এ গুড মডেল, দিস দ্য মেইন ফ্যাক্ট। বাট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যখন আপনি একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, দেশের প্রতি ভালোবাসাটা প্রপারলি থাকতে হবে। এটা যে নাম মানে যে আমাদের এখন যেটা হয় যে সো কল্ড আমি দেশকে ভালোবাসি, এরকম কিছু না, একদম রলি ভাবে দেশকে ভালোবাসতে হবে। তাহলে হয়তো আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। কারণ আপনি যদি আপনার দেশ সম্পর্কে না জানেন, তাহলে আপনি কিভাবে মানে রিপ্রেজেন্টটা করবেন? মানে দেশের ইতিহাস ঐতিহ্য সবকিছু সম্পর্কে তার খুব ভালো নলেজ থাকতে হবে, কারণ ইতিহাস ঐতিহ্য বলতে গেলে হচ্ছে কালচার, আমি জেনারেল, হ্যাঁ যে মানে জেনারেল যেগুলো আর কি। মানে আমি যেটা করেছি আমি একটু বেশি মানে ডিপলি বলি, যেটা হচ্ছে আমাদের কালচারাল ক্ষেত্রে হচ্ছে আমাদের ন্যাশনাল কস্টিউম কাইন্ড অফ হচ্ছে আমাদের লুঙ্গি। সো আমি যে লুঙ্গিটা ক্যারি করেছি আমার ইসের টাইমে, বাট টাফ ছিল কারণ লুঙ্গিটা আমি অ্যাকচুয়ালি পড়তে পারি না, মানে আগে পড়া হয়নি। সো আমি অনেক বেল্টে মানে করে একদম ক্যাপচার করে গিয়েছি বিকজ অফ যদি রানওয়েতে খুলে যায়। সো দ্যাটস ওয়াই। সো লুঙ্গিটা ছিল টোটালি হ্যান্ড প্রিন্ট করা, আমাদের মারিয়া পুনমের একজন আছে উনি হ্যান্ড প্রিন্ট করেন। টোটালটা ছিল আপনার ঢাকার যে মেট্রো রেল, আপনার আমাদের স্মৃতিসৌধ থেকে শুরু করে পদ্মা সেতু, ইভেন বাংলাদেশের গ্রাম্য অঞ্চলের যে একটা কালচার আমাদের, টোটাল একটা বাংলার একটা মানে বাংলাদেশের একটা পিকচার আপনি বাংলাদেশটা লুঙ্গিতে আপনি পাচ্ছেন আর কি, একটা টাচ আপ পাচ্ছেন। আর উপরের পোর্শনটা ছিল আপনার গামছার একটা ফতুয়া, যেটা আমি ইন্সপায়ার্ড বাই আমাদের লিজেন্ডারি ফ্যাশন ডিজাইনার এবং ইন্টারন্যাশনাল মডেল বিবি রাসেল ম্যাম। সো এইভাবে হচ্ছে দেশের কালচারকে করেছি, বাট আমি যেটা প্রমোট করেছি আমাদের দেশের ফিল্মকে অ্যাকচুয়ালি, কারণ আমার মনে হয় যে বিনোদনের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিল্ম। সো আমার দেশের ফিল্ম এখন হয়তো বা এখন ভালো হচ্ছে, একটু প্রবলেম ছিল, বাট ডেফিনেটলি এটাকে সাপোর্ট করা আমার মনে হয় সবার উচিত। আর কোন কোন প্ল্যাটফর্মে যাওয়ার ইচ্ছা আছে তোমার করার? এটা তো সিচুয়েশন বলবে, বাট অলরেডি আমি আরো 2টা প্ল্যাটফর্মের জন্য রিসেন্টলি আমি 2টা ইনভাইটেশন পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে আপনার টার্কি রানওয়ে ফ্যাশন মডেল ইউনিভার্স, আর একটা হচ্ছে আপনার সাউথ আমেরিকান ইউনিভার্স। সো 2টার জন্য অলরেডি ইনভিটেশন পেয়েছি, বাট আমি জানি না যে ভিসার ইস্যুর জন্য যেতে পারবো কিনা। আচ্ছা, এবার একটু আমরা গল্প শুনলাম, এবার একটু তোমার পার্সোনাল লাইফে আসি। পার্সোনাল লাইফে কি করা হয়, মানে কি করছো? ওয়েল আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমার এলএলবি অনার্স কমপ্লিট করলাম, মানে আমি হচ্ছে লিগ্যাল প্রফেশনের সাথে এখন এলএলএমটা করছি, সাথে মডেলিং করছি। এটা হচ্ছে আমার প্রফেশনাল ব্যালেন্স। আচ্ছা, মডেলিং এ কেন আসা, বা কি কারণে আসা, কাকে দেখে আসা, এরকম কোনো কাকে দেখে সেটা বলবো না, অ্যাকচুয়ালি মেইন হচ্ছে আই লাভ টু শোকেস মাইসেলফ। আমি ক্রিয়েটিভ যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো ভালোবাসি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি
মানে যেইটাই করি না কেন আমার ল প্রফেশন দ্য সেম থিংস, আপনি কিন্তু পাবলিক প্ল্যাটফর্ম কিনে পাবলিক ফিগার নিয়ে কাজ করতে হবে। সো এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে ভালোবাসি, দ্যাটস ওয়াই হচ্ছে মডেলিং, এর জন্য হচ্ছে মিডিয়াতে আসা। আর মডেলিংটা স্পেসিফিকভাবে মেইন কারণ হচ্ছে অ্যালাউ ফ্যাশন, দ্যাটস ওয়াই হচ্ছে মডেলিংটাকে চুজ করেছি। অনেকেই মডেলিং করে বা এই মডেলিং প্ল্যাটফর্ম থেকে এসে অনেকেই হচ্ছে অভিনয়ের দিকে যায় বা নাটক মুভি যাই বলি কিনা কেন আসে। তোমার কি কোনো ইচ্ছা রয়েছে? না, অ্যাকচুয়ালি হয় কি, আমরা তো মানে একজন আর্টিস্টের তো কোনো গোল থাকে না যে আমি এই মানে সরি মানে ক্রাইটেরিয়া থাকে না যে আমি এটার মধ্যে কাজ করব। সে হচ্ছে সব ফ্রিডমলি সব জায়গাতে কাজ করতে পারবে। সো আমার মনে হয় যে মিডিয়াতে যারা কাজ করে বেসিক্যালি বাংলাদেশে তাদের মেইন গোলই থাকে হচ্ছে ফিল্ম। বাট ফিল্ম হচ্ছে আমার মনে হয় একটা সর্বোচ্চ স্তরের জায়গা, এটাতে হুট করে এমন জায়গায় যাওয়া উচিত না যে আমি আবার পড়ে যাব। একটা স্ট্রং জায়গা মানে ক্রিয়েট করে তারপরে যাওয়া উচিত। সো যেহেতু মডেলিং নিয়ে এখন চিন্তা ভাবনা এটা নিয়ে আছে, মানে তোমার আমার তো মডেলিং এর ভিতরে ডেফিনেটলি। আর যদি ওই ধরনের কোনো স্টোরি হয় যে আচ্ছা আমি ক্যারি করতে পারবো, মানে আমি পারবো না এই ধরনের কিছু নিলে তো হচ্ছে যেটা এখন হচ্ছে আর কি, হলে গিয়ে দেখা যাবে যে হল খালি। আচ্ছা, এবার একটু আসি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেকেই যেতে চায় বা যাবে, এক্ষেত্রে আমাদের দেশের পক্ষ থেকে বা কিভাবে সাপোর্ট দেওয়া উচিত বলে, কোন কোন সাইটগুলোতে সাপোর্ট দিলে তারা ইজিলি পার্টিসিপেট করতে পারবে তোমার কাছে মনে হয়? ওকে, সো ডেফিনেটলি সবাইকে সাপোর্ট দেওয়া হয় যারা হচ্ছে এখান থেকে কারিকুলাম করে যাচ্ছে। বাট বেসিক্যালি আমি যেহেতু মানে টোটালি পার্সোনালি যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমি সাপোর্ট ওইভাবে কম পেয়েছি, বাট ডেফিনেটলি তারপর সাপোর্ট পেয়েছি, এখন পাচ্ছি আপনাদের সাপোর্ট ডেফিনেটলি। কিন্তু যেটা হয় যে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে দেশে পলিটিশিয়ানদের জন্য, আই হেট পলিটিক্স, যদিও মানে পলিটিশিয়ানদের আমার কোনো মানুষ বলতে মনে হয় না, আই এম সরি টু সে। বাট হচ্ছে তাদের যেটা হয় যে তাদের প্রবলেমের জন্য দেশে একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা সাফার করছে আর্টিস্টরা, সাফার করছে হচ্ছে আপনার জনগণরা। আমি যখন ইন্ডিয়াতে যাই তখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ক্যাশ আপ ছিল, অনেক বড় একটা প্রবলেম ছিল। সো আমি ইন্ডিয়াতে গালি খেয়েছি বাংলাদেশি, বাংলাদেশে গালি খেয়েছি ইন্ডিয়াতে কেন আমি। সো এই সিচুয়েশনগুলো হয় কি যে আমার গ্র্যান্ড ফিনালের আগের দিনও আমার মনে আছে যে আমি বর্ণাঢ্যদের জন্য একটা মেসেজ দিয়েছিলাম, সেখানে আমাকে ইনবক্সে অনেকে বাজে কথা বলছে। সো মানে গ্র্যান্ড ফিনালের আমি যেখানে আমি দেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি তার আগের নাইটে যদি আমাকে মানে এইভাবে একটা হ্যারাস করা হয়, সো ডেফিনেটলি এটা কিন্তু মেন্টালি একটা ট্রমার মধ্যে যাওয়া হয়। বাট ওই ধরনের কিছু মাথায় নেই, কারণ আমি জানি যে সব জায়গায় ভালো খারাপ আছে, যেভাবে গালি দিয়েছে অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাকে ভালোবাসাও দিয়েছে। সো যদি আমি পারি যে আমাকে কেউ বলছে ইউ আর লুক সো গুড, আপনি আমাকে দেখে যেহেতু বললেন যে আমি অনেক খুশি হয়েছি বা আপনি আমাকে ওয়েলকাম করলেন, এটা যেহেতু আমার নেয়ার মতো ক্যাপাসিটি আছে, এট দ্য সেম টাইম কেউ আমাকে বলবে যে ও কি করতে হয়েছে। আচ্ছা, ওটা আমি মনে করি তুমি যে ওখানে গ্রাউন্ড ফ্লোরে ছিল ওটাও কিন্তু একটা যুদ্ধ। ডেফিনেটলি, সেটাই তো বললাম যে আমরা যে বাইরে যেটা যাচ্ছি, আবার দেশে যারা এই যে ছাত্র আন্দোলন বলি তারা যে কাজ করছে এটাও কিন্তু একটা যুদ্ধ। কিন্তু তুমি যখন দেশে থাকতে তুমি অবশ্যই অ্যাটেন্ড করতে, তুমি হয়তো পারো নাই, তুমি ওখান থেকে তোমার যতটুকু সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলতে আমি একদম স্পেসিফিকলি বলতে চাই, সেটা কে ভাবলো আই ডোন্ট কেয়ার, বাট আমি কোনো পলিটিক্স যে ব্যাপারগুলো এগুলোর মধ্যে টোটালি যেতে চাই না বলতে আমি টোটালি এগুলো ডিসলাইক করি, যেটা মেইন কথা। বাট দেশের স্বার্থে তো ডেফিনেটলি সবকিছু করা পসিবল, সেটা জীবন থেকে শুরু করে যে কোনো কিছু হোক না কেন। আর যেটা হয়েছে খুবই বাজে হয়েছে, মানে স্টুডেন্টদের সাথে যেটা হয়েছে, মানে স্টুডেন্ট বলবো না, বাংলাদেশ তো এমন না যে শুধুমাত্র স্টুডেন্টরাই বাংলাদেশি, পলিটিশিয়ানরা হচ্ছে ভিনদেশি বা পুলিশ যারা রয়েছে তারা ভিনদেশি, দ্যাটস ওয়াই তারা স্টুডেন্টদের মারবে। সো আমার মনে হয় যে জনগণদের অনেক বেশি সচেতন হওয়া উচিত, কারণ আদারওয়াইজ আফটার 5 ইয়ার্স আর 15 ইয়ার্স যেটাই হোক না কেন এই ধরনের সিচুয়েশন আবার হবে যদি আমরা সচেতন না হই। কারণ গভর্নমেন্ট যেই আসুক না কেন এরপরে সে তো বাংলাদেশি গভর্নমেন্টই হবে, আর আমাদের পাস্ট গভর্নমেন্টের মতো। সো আমার মনে হয় যে খারাপ জিনিসটা হয়েছে সেই জন্য আমরা কিছুটা দায়ী, কারণ আমরা এই স্পেসটা দিয়েছি। তাদেরকে যদি এই স্পেসটা সাহসটা না দিতাম তাহলে এতটা মানে এইভাবে মানুষ মারার মতো সাহস তারা পেত না। সো আশা করছি মানে পলিটিক্স নিয়ে না, যে দেশের জন্য বলছি, জনগণ আমরা একটু সচেতন হই যেন এই ধরনের কোনো প্রবলেম আর না হয়, এই ধরনের মানুষ মারার জন্য এই ধরনের একটা হরিবল সিচুয়েশন। আমাদের দেশে যখন এই সিচুয়েশনটা চলছে, তুমি তখন ইন্ডিয়াতে, তখন তোমার সাথে যারা ছিল তারা কি এই বিষয়টা জানতো আমাদের দেশ সম্পর্কে? না, অ্যাকচুয়ালি আমাকে 2বার যেতে হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম মুম্বাইতে যাই তখন হচ্ছে আপনার শাটডাউন দিয়েছে, তখন আমি কমপ্লিট করে আসি। আর এটা হয়েছে আপনার যখন বন্যার যে প্রবলেমটা ছিল তখন। তো হ্যাঁ, ইন্ডিয়া তো ডেফিনেটলি কেন জানবে না, কারণ হচ্ছে আমাদের যে পাস্ট যে প্রাইম মিনিস্টার সে তো হচ্ছে আপনার এখন ইন্ডিয়াতেই আছেন, তো ডেফিনেটলি জানবে, এটা তো ন্যাচারাল জিনিস। কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি পলিটিক্স নিয়ে যেহেতু দেশেই কথা বলতে ইচ্ছুক না, কেন আমি বাইরে গিয়ে কথা বলবো, আর তাদেরকে নিয়ে কথা বলার মতো রুচি তো নেই, যেটা সত্য কথা।
আচ্ছা, এবার একটু আসি, ওইখানে ছিলে অনেকদিন, তো ওইখানে কি কোনো স্মরণীয় ঘটনা রয়েছে, মজার কোনো স্টোরি রয়েছে, হ্যাঁ, যদি শেয়ার করে দাও আমাদের সাথে? ডেফিনেটলি। মানে প্রথমত হচ্ছে যে আমাদের ওয়ান ডে ছিল হচ্ছে হোল সিটি ট্যুর দিবে। এটা হচ্ছে লাকনোতে ছিল। সো লাকনো হচ্ছে অনেক পুরনো মানে কালচারাল হুম, একটা জিনিস যেখানে আপনি অনেক কিছু দেখার আছে। সো ওইটা অনেক বেশি এনজয় করেছি। আর অনেকগুলো দেশ ছিল যে তাদের টোটাল ডিফারেন্ট কালচার ছিল। তার মধ্যে মিস্টার ইন্দোনেশিয়া যারা ছিল, অস্ট্রেলিয়া তো উইনার হলো। তাদের সাথে একটা ভালো একটা কম্বিনেশন ছিল। আমরা অনেক মজা করেছি যে বাংলাদেশে এইটা আছে, ওটা আছে। আমাদের দেশে এই টাইপের যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। সো আমি মানে আমরা বাংলাদেশী হিসেবে যেরকম যতটা পারা যায় এগিয়ে হ্যাঁ, রাখা দেশকে। সো অনেক মানে ফান করেছি, অনেক ভালো লেগেছে। আচ্ছা, বাংলাদেশের কালচারের পর ফার্স্টে তোমার অবশ্যই বাংলাদেশের কালচার তুমি লাইক করবে। হুম, হুম। এরপরে কোন দেশের কালচারটা ওখানে তোমার বেশি ভালো লেগেছে? এরপর অ্যাকচুয়ালি কালচার বলতে গেলে সবার কালচারই আমার কাছ থেকে মনে হচ্ছে ডিফারেন্ট। মানে ডেফিনিটলি ডিফারেন্ট বাট সমান। কারণ যেটা আমার পরবর্তীতে যেমন আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমার যেটা প্রবলেম হচ্ছে ফুড রিলেটেড। কারণ তারা একটু হুম, মশলাযুক্ত খাবার খায়, আমরা একটু লাইট ওয়েট। তারপরেও তারা যেহেতু আমাদের মানে অ্যাজ এ মডেল হিসেবে ট্রিট করেছে, ডেফিনিটলি তারা আমাদেরকে ওইভাবে ট্রিট করেছে। ফুড থেকে শুরু করে সবকিছু একটা কমফোর্ট জোনে রেখেছে। বাট একটু প্রবলেম ছিল, বাট এটা ইটস এ কাইন্ড অফ এক্সপেরিয়েন্স যেহেতু নিউ ইন্ডাস্ট্রি, নিউ কান্ট্রি। বাট বাইরে যারা ছিল সবাইকে ভালো লেগেছে। বাট মিস্টার ইন্দোনেশিয়া যারা ওদের সাথে আমার একটু মানে বন্ডিং ফ্রেন্ডশিপটা একটু ভালো যেটা হয় আর কি অ্যাজ হুম। ইউজুয়াল যারা মানে আমি একটু টকেটিভ ওরাও সেম ভাবে। রিফাত, এবার যদি আসি যে মডেলিং প্রফেশনে তুমি অলরেডি ঢুকে গিয়েছো। তো যদি বলি যে বাংলাদেশের কয়েকজন মডেলকে তুমি কাকে বেশি ফলো করো বা কাকে তোমার পছন্দ বেশি? আচ্ছা, একটু টাফ বলাটা। কারণ হচ্ছে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে পার্ট বাই পার্ট বলতে গেলে সবথেকে এস্টাবলিশড হচ্ছে মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি। যেটা আমি মুম্বাইতে কাজ করে দেখেছি, তাদের কিন্তু কাজের পরিধিটা বেশি। কারণ দেশ বড়, ইন্ডাস্ট্রি বড়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বেশি। আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেক কম, বাট আমরা উই আর ভেরি ট্যালেন্টেড। যেটা আমার কাজের ক্ষেত্রে মানে ব্যালেন্স করতে গিয়ে বুঝেছি। বাট সেক্ষেত্রে ডেফিনিটলি আমাদের ইন্ডাস্ট্রি ভালো। ফিল্মের থেকে অনেক ভালো আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি বাংলাদেশের। হুম, সেক্ষেত্রে বলা টাফ কারণ এখানে এখন প্রমিনিয়েন্ট অনেক ভালো, ভালো মডেল রয়েছে। বাট আমার যার কাজটা মনে হয় যে একটু ডিফারেন্ট তার মধ্যে আমি দুজনকে মানে অলওয়েজ আলাদা করে রাখি। আই থিংক দে আর ড্রিম মডেল ফর এভরিওয়ান। সেটা হচ্ছে নোবেল ভাইয়া, মৌ আপু। কারণ নোবেল ভাইয়ার মৌ আপু হচ্ছে বাংলাদেশের দর্শকদের কাছে দে আর লাইক অ্যাকসেপ্টেড মডেল। হুম, তাদের ছাড়া অ্যাকচুয়ালি ওইভাবে পরিচিতিটা কেউ এখন পর্যন্ত পায়নি মানে জনগণের কাছে। বাট পরবর্তীতে বলতে গেলে মডেলিং এ তো অনেকগুলো মানে সেক্টর থাকে। ফ্যাশন যেমন আমি হচ্ছে ফ্যাশন মডেলিং করি। বা অন্য কেউ হচ্ছে রানওয়ে মডেল যেটা আরকি আপনার যেটা র‍্যাম্প হুম, মডেল রাইট। বলা হয়। দেন গ্ল্যামার মডেল, ফিটনেস মডেল। সো অনেক ধরনের মডেল রয়েছে। বাট ওভারঅল বলতে গেলে এই দুজনকে বাদ দেওয়ার পর আমার মনে হয় যে নিবিড় আদনান নাহিদ ভাইয়া সে হচ্ছে তার একটা আলাদা একটা জায়গা করে নিয়েছে বাংলাদেশে। বাট তার আগেও যারা রয়েছে রাজমানিয়া ভাইয়া থেকে শুরু করে মানে যারা সিনিয়র যারা রয়েছে বা আসিফ আজিম ভাইয়া তারা সবাই অনেক ভালো করছে। সো একজনের নাম বলাটা টাফ, বাট নিবিড় আদনান নাহিদ ভাইয়া আই থিংক হি ইজ একটু ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম তার জন্য একটা আছে। আর হচ্ছে আপনার ফিমেলদের ক্ষেত্রে বলতে গেলে মাই অল টাইম ফেভারিট হচ্ছে সৈয়দ রুমা আপু। আমার অনেক ভালো লাগে, শি ইজ আওয়ার কুইন। বাট এখন যারা রানিং কাজ করছে তার মধ্যে তানজিয়া জামান, মিথিলা আপুর কাজগুলো আমার অনেক বেশি পলিশ মনে হয়। উনি টোটালি ইজ লাইক আ পারফেক্ট মডেল। বাট যারা সিনিয়র যারা রয়েছে ইমি আপু, মারিয়া আপু তারা সবাই অনেক ভালো করছে। ইভেন আখি আপু তারা অনেক ভালো করছে। একজনের নাম বলাটা টাফ। হুম। তর্ষা আপু রয়েছে, ইভেন আমাদের জেসি আপু রয়েছে যারা হচ্ছে এই কম্পিটিশন গুলোর মধ্যে এসেছে। আমরা হয়তো ফিউচারে তোমাকে নাটক, সিনেমাতেও দেখতে পারবো। যেহেতু আ কাজ শুরু করেছো অলরেডি। তুমি বলেছো ভালো কোনো প্ল্যাটফর্ম পেলে অবশ্যই যাবে। ইনশাল্লাহ। তো যদি বলি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে যদি তোমাকে একটু কোয়েশ্চেন করি, কাকে বেশি ভালো লাগে বা কার অ্যাক্টিং বেশি ভালো লাগে বা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কোন দিকগুলো আরেকটু চেঞ্জিং আনলে আরো বেটার হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য? তোমার যতটুকু নলেজে আছে আরকি। আচ্ছা, যদি জানাও। প্রথমত হচ্ছে যে আমরা তো আগে ফিল্ম দেখতাম হচ্ছে অডিয়েন্স হিসেবে যে কোনটা ভালো লাগে গান। হুম, এখন দেখতে হয় কাজ হিসাবে। সো অডিয়েন্স হিসেবে মানে জাজমেন্ট করাটা কিন্তু আমি যেভাবে সালমান খান, ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান, আমাদের দেশের লেজেন্ডারি মাসুদ পারভেজ সোলানাকেও জাজ করতে পারবো। এট দ্য সেম টাইম কিন্তু আমি হিরো আলম, পরিমণি, সাকিব খান সবাইকে জাজ করতে পারবো। বাট আর্টিস্ট হিসেবে কাউকে নিয়ে জাজ করার মতো স্পর্ধা আমার নেই। কারণ তারা সবাই আমার সিনিয়র, সবাই। সো তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি মানে জাজমেন্ট করার যে ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না উচিত। ইটস নট আ ম্যানার। বাট ভালো লাগা তো ডেফিনিটলি পার্সোনালি থাকে। সেক্ষেত্রে আমার অল টাইম ফেভারিট মাই আইডল ইজ মাসুদ পারভেজ সোহেল, আমার লিজেন্ডারি হিরো। কারণ আমার মনে হয় ওনার পরে আর স্টাইলিশ হিরো বাংলাদেশে আসেনি। আর হি ইজ দ্য রিয়াল হিরো। আর এখন যারা কাজ করছে তার মধ্যে বলাটা টাফ। কারণ হচ্ছে সবাই একটু মানে সবাই অ্যাকচুয়ালি ভালো করছে। বাট এইভাবে আমি বলছি না। কিন্তু একজনকে নিয়ে তো বলছি হি ইজ আওয়ার ড্রিম হিরো।
মানে সে অ্যাকচুয়ালি খুব স্বল্প সময় কাজ করেছে, মানে খুবই অল্প টাইমে, বাট আমার মনে হয় যে সারা জীবন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন থাকবে তার নামটা থাকবে। সে হচ্ছে আমাদের সালমান শাহ। আমি বলতাম না হ্যাঁ, তার হচ্ছে বার্থ ইভেন যে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী হ্যাঁ, টোটালটাই দুদিন হচ্ছে আগেই এই মান্থেই দুইটাই। গেল আর কি। হ্যাঁ, বার্থ হচ্ছে 18ই সেপ্টেম্বর। সো তার কথা তো হচ্ছে, সে হচ্ছে আমাদের সবার প্রিয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখন যারা কাজ করছে ভালো করছে, বাট মানে এখনদের বিরুদ্ধে কাকে তুমি বেশি রাখবে আর কি সিরিয়াল? অনেকেই তো কাজ করছে। আচ্ছা, এখন অ্যাক্টিং এর দিক থেকে ডেফিনেটলি চঞ্চল চৌধুরী ভাইয়া ফিল্মে 1 to 3, তার মানে 1 to 3 বললেও তার সাথে কম্পেয়ার করার মতো কেউ নেই অ্যাক্টিং এর দিক থেকে। বাট হিরো হিসেবে ধরলে তো ডেফিনেটলি সাকিব ভাইয়া একে আছে, কারণ কি সাকিব ভাইয়া লং টাইম ধরে কাজ করছে। উনি মানে দেখতে সুন্দর, ডান্স পারে, ফাইট পারে, ওভারঅল ইজ নাম্বার 1 মানে এই মুহূর্তে। আর তারপরে তো কেউ নেই। আর যদি বলেন যে কার এই মুহূর্তে যে এই যে মানে এখন মানে মধ্যে কিন্তু একটা বড় একটা প্রবলেম ছিল। আপনার লাস্ট সুপারস্টার, আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির লাস্ট সুপারস্টার হচ্ছে মান্না স্যার। তো উনি মারা যাওয়ার পর তার কেউ নেই। উনি আর রুবেল, আমাদের ড্যাশিং হিরো রুবেল, এরা যখন ছিল তখন কিন্তু তারা সুপারস্টার ছিল বিকজ অফ ওইখানে অনেকগুলো স্টার ছিল, সুপারস্টার ছিল। দ্যাটস ওয়াই দে আর সুপারস্টার। কম্পেয়ার করা যেত আসলে এখন শুধু সাকিব খান। হ্যাঁ, সো তার পরবর্তীতে কিন্তু ইন্ডাস্ট্রি অবস্থা খুবই বাজে ছিল। তো তারপরে যদি আপনি বলেন যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কে হলে নিল, আমার মনে হয় অনন্ত জলিল ভাইয়া। কারণ সেটা কমেডি দিয়ে হোক বা যেভাবে হোক না কেন, তার মাধ্যমেই হচ্ছে হলে মানুষ আবার ব্যাক করেছে। ইভেন অনন্য মামুন ভাইয়ার অনেক অবদান রয়েছে, কারণ উনিও অনেক ডিফারেন্ট ভাবে হলে নেওয়ার জন্য ট্রাই করেছে আমাদের ডিরেক্টর। হ্যাঁ, অনন্য মামুন ভাইয়া। তো এই আর কি। আর সেক্ষেত্রে আমি অনন্ত জলিল ভাইয়াকে ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করি। আর সাকিব ভাইয়া হচ্ছে এখন 1 নম্বর আছে, বাট হ্যাঁ, হি ইজ আওয়ার বিগেস্ট স্টার ডেফিনেটলি। আচ্ছা, এবার একটু হিরোইনের দিকে আসি। হিরোইন নিয়ে কিছু শুনতে চাই। হিরোইন তো আমার মানে বাংলাদেশের জন্য আমার অল টাইম ফেভারিট হচ্ছে ববিতা ম্যাম। মানে আমার যদি মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলে যে আমার কোন কোন হিরোইন ভালো লাগে, ট্রাস্ট মি, আমার 4 জন হিরোইন আমার লাইক দে আর মাই ক্রাশ। বাংলাদেশের জন্য ডেফিনেটলি ববিতা ম্যাম, আর বলিউডে হচ্ছে ক্যাটরিনা কাইফ, শ্রীদেবী ম্যাম, আর অ্যাঞ্জেলিনা জুলিকে ভালো লাগে হলিউড থেকে। সো ববিতা ম্যামের পর তার মধ্যে স্টাইলিশ হিরোইন আমি পাইনি, বাট বিদেশি মিম আপুকে এই প্রজন্মের মধ্যে ভালো লাগে। আর মাহিয়া আপু আমার মনে হয় শি ইজ আ প্যাকেজ অফ হিরোইন। মানে তার কোয়ালিটি অনেক ভালো, কাজের দিকে আরেকটু মন দিলে হয়তো আরো ভালো করতে পারবে। আচ্ছা, অবসর সময় তুমি কি করো? মুভি দেখো না অন্য কোনো কাজ করো? বই পড়ো না অন্য কোনো কাজ, মানে যখন কাজ থাকে না? অবসর সময় তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই। ফ্রেন্ডদের আড্ডা ছাড়া মুভি দেখা তো এখন হচ্ছে বললাম না, এটা কাজের মধ্যে। কারণ কাইন্ড অফ আপনি একজন অডিয়েন্সকে মুভি দেখতে বললে সে কিন্তু টোটাল মুভিটা দেখে এনজয় করবে। আমাদের এখন মুভির মধ্যে দেখতে হয় যে কিভাবে কি কাজটা করলো, মানে একটা এক্সপেরিমেন্টাল হিসেবে। সো এটা আমার মনে হয় একটা লার্নিং এর একটা বিষয়। বাট অবসর বলতে যখন আমার কিছু থাকে না তখন আই লাভ টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ড, বিকজ অফ ওরা অ্যাকচুয়ালি আমাকে একটা পিচ কাইন্ড অফ মানে শান্তির একটা জায়গা দেয়। সো ওদের সাথে টাইম দেওয়ার ট্রাই করি, বাট খুব কম হয় এখন, কারণ হচ্ছে একটু ব্যস্ত টাইম যাচ্ছে। রিফাত, এবার একটু আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আসি, কারণ সোশ্যাল মিডিয়া আমার কাছে মনে হয় এখন আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে আর কি। আমরা অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলোতে। তো আমরা ইদানিং ফেসবুকে দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জের একটা ব্যাপার আসছে। তো তোমার কাছে কি মনে হয়, তুমি বাংলাদেশকে এই যে রিপ্রেজেন্ট করলে, হয়তো তুমি যেখানে ছিলে জাতীয় সঙ্গীত বাজে নাই, কিন্তু আমরা যখন ক্রিকেট দেখি, ফুটবল দেখি, জাতীয় সঙ্গীত বাজে অন্য দেশে, তখন আমাদের খুব ভালো লাগে, বা আমরা স্কুলে জাতীয় সঙ্গীত শুনেছি, খুবই ভালো লাগতো, এখনো শুনি। তো এই ব্যাপারটা নিয়ে তোমার কাছে শুনতে চাই, তোমার কি চিন্তা বা ভাবনা, তোমার কাছে কি মনে হয় এই বিষয়টা? প্রথমত হচ্ছে সোশ্যাল কথা বলি, সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি খারাপ না, কারণ হচ্ছে এটা কিভাবে ইউজ করা হচ্ছে এটা ফ্যাক্ট। আমি যখন লখনৌতে ছিলাম আমি কিন্তু টোটাল দেশের খোঁজ খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিতে পেরেছি, কারণ ইন্টারনেট অফ ছিল, গণমাধ্যম অফ ছিল, যেটা করেছে গভর্নমেন্ট, টোটাল সবকিছু স্টপ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু পেরেছি নিয়েছি। সো যেটা হচ্ছে এখন এটার জন্য দায়ী আমরা, সোশ্যাল মিডিয়া না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই টপিকটা মানেই আমার মনে হচ্ছে একটা মূর্খর মতো একটা কথা যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ, আপনি যদি চান বাংলাদেশকে চেঞ্জ করে দেবেন, তাহলে তো একটা কিছুদিন পর তারা বলবে বাংলাদেশ নাম রাখার দরকার নেই, আমরা এই নামটা চেঞ্জ করে আমরা অন্য কোনো একটা নাম রাখি। জাতীয় সঙ্গীত চেঞ্জ করার পর কে গান গাবে? হিরো আলম গান গাবে? মানে বাংলাদেশি তো মানে প্রবলেম কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাহলে এখন এই প্রজন্মে কে আছে শিল্পী হিসেবে? আমার একটু জানতে ইচ্ছা করছে, মানে যারা ভিউর দিক দিয়ে যদি চিন্তা করি, হ্যাঁ ওনাকে তো মনে হয় তারা অ্যাপ্রিশিয়েট করবে আমার মনে হয়। কারণ কে গান গাবে আমার কথা, কারণ হচ্ছে
জাতীয় সঙ্গীত যদি হয়, জাতীয় সঙ্গীত চেঞ্জ করার এই ধরনের স্টুপিডের মতো কথা বলা, এটা আমি অ্যাকচুয়ালি সরি, স্টুপিড বলা ছাড়া কিছু নেই। কারণ জাতীয় সঙ্গীত কিভাবে চেঞ্জ একটা দেশের? এদেশ তো নতুন করে স্বাধীন হয় না, এদেশ কিন্তু 1971 সালে স্বাধীন হয়েছে। তারপরে যেভাবে লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, একটা সেম টাইম একটা দেশেও থাকবে। সেই অনুযায়ী একটা হয়তো আমাদের ডাউনটা একটু বেশি, মানে একটা খুব বাজে একটা সময় আমরা ফেস করেছি, ওভারকাম করছি। দ্যাটস মিনস এইটা না যে দেশকে আমি চেঞ্জ করে ফেলবো। জাতীয় সঙ্গীতের জায়গায় থাকবে, এটা বলা মানে দেশকে ডিসরেসপেক্ট করা। আমার মনে হয় এটা কারো করা উচিত না আবেগের বশে। কারণ যারা করছেন তারা হয়তো আবেগের বশে করছেন বা কারো উস্কানিতে করছেন। এটা একদমই খুব একটা বাজে জিনিস। জাতীয় সঙ্গীত কোনোভাবেই পসিবল না যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে। কারণ আমার মনে হয় যে আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনে আমার যতটুকু মানে একটা ফিল আসবে বাংলাদেশ হিসাবে, সেটা আমার অন্য কোনো সঙ্গে আসবে। সেখানে আমি মানে হুট করে শুনবো যে জাতীয় সঙ্গীত চেঞ্জ, মানে এটা কোনো কথা না। তার মানে তো এর পরবর্তীতে সরকার যখন আবার অন্য একটা সরকার আসবে, সে তার মতো করে একটা কিছু দিয়ে দিল, সেটা বোকামি না, মূর্খামি, আর কিছুই না। রিফাত, আমরা আরো সোশ্যাল মিডিয়া বলি এবং অন্যান্য জায়গা থেকে আমরা অনেক সময় শুনতে পাই যে মডেলিং লাইনের ভিতরেই নাকি সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা বেশি হয়। তোমার কাছে এই বিষয়টা কিভাবে দেখো তুমি, বা তুমি ফেস করেছো কিনা, বা তোমার কোনো কানে এরকম কথা এসেছিল কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ না, এখন তো ইন্ডিয়াতে হচ্ছে যে রেপ সামথিং। আমি জানি না কবে আপনি শুনেছেন যে মডেলিং ইন্ডাস্ট্রিতে কোনো মেয়ে রেপ হয়েছে, যেটা কিন্তু আমি এখন একটু বলতে চাই, আপনাদের ভদ্র সমাজে কিন্তু হচ্ছে, মেয়েরা রেপ হচ্ছে, রেপের কেসের বিচার হচ্ছে না, মেয়ে মারা যাচ্ছে তারপরেও বিচার হচ্ছে না, সেই ছেলে আবার ছাড়া পাচ্ছে। তো এই হচ্ছে ভদ্র সমাজ, যারা মডেলিংকে নিয়ে প্রশ্নটা করে অ্যাকচুয়ালি। মানে আমি নর্মাল সোসাইটির কথা বলছি। আর মডেলিং এর ক্ষেত্রে না, এটা সব প্রফেশনই আছে কম বেশি, বাট আমাদেরটা একটু শো হয় বিকজ অফ এটা হচ্ছে শোবিজ অঙ্গন। সো ডেফিনেটলি তাদেরকে নিয়ে চর্চাটা থাকবে, এটা তো ন্যাচারাল, দ্যাটস ওয়াই এটা শো হয়। বাট নাই এটা বলবো না, আছে। বাট যে ব্যাপারটা, এটা হচ্ছে পার্সোনালি একটা মডেল, যেটা আমি আরেকটু ব্যাপার অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমাদের একটা আইডেন্টি কার্ড প্রয়োজন। যেমন হচ্ছে আপনারা যারা জার্নালিস্ট, আপনাদের কিন্তু একটা কার্ড আছে যে আপনি কোন চ্যানেলের সাথে কাজ করেন। আমাদের মডেলদের কিন্তু কোনো কার্ড নেই বাংলাদেশের জন্য, যেটা ইন্টারন্যাশনালি আছে। সো দেখা যায় যে আমি যতটুকু জানি, একটা ছেলে জাস্ট নর্মাল একটা ফটোশুট করে বলতেছে আমার মডেল, বাট দ্যাটস সো কল্ড মডেল, তারা কিন্তু মডেল না। পরবর্তীতে দেখা যাবে কি, সেই ছেলে একটা কাজ করার পর মডেল ট্যাগটা লাগানোর পরে গিয়ে বাজে একটা কাজ করতেছে, পরে কি হচ্ছে মডেল ইন্ডাস্ট্রি খারাপ। মডেল আপনিও কিন্তু রিপোর্ট যখন একটা নিউজ করবেন, মডেল অমুক এই কাজটা করেছে, তখন ওই ছেলেটা যতটুকু না মানে এটার জন্য হচ্ছে, তার থেকে ইন্ডাস্ট্রিটা বেশি হ্যারেস হচ্ছে। সো আমার মনে হয় এই জিনিসটা করা উচিত, তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি কারা মানে আইডেন্টিটি থাকা উচিত। এক্স্যাক্টলি, প্রফেশনাল মডেল। বিকজ অফ হচ্ছে যখন আপনি প্রফেশনাল মডেল, এগুলো করার টাইম নেই তো ভাই। কারণ আমি বলি, আমি দেশে আসার পর থেকে আমি হচ্ছে কাজের মধ্যে ব্যস্ত, আমার ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারছি না। প্রফেশনাল মডেল যারা, তারা সবাই ব্যস্ত কাজ নিয়ে, তাদের এইসব ফালতু টাইম নেই। কারণ হচ্ছে দেয়ার মডেল। কেন মডেলটা ড্রিম, তাদের সাথে মানুষ দেখা করতে চায়, কারণ হচ্ছে তাদের পার্সোনাল লাইফের জন্য টাইম থাকে না, যেটা সত্য কথা। আর যে সেক্সুয়াল যে ব্যাপারটা আপনি বলেন, এটা সব জায়গাতেই থাকে, আমাদের এখানেও আছে। বাট যারা করে তারা অ্যাকচুয়ালি পার্সোনালি এই টাইপের হয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে, এমন না যে ইন্ডাস্ট্রি এটা শিখিয়েছে। বাট পার্সোনাল চয়েস যদি কারো কিছু থাকে, এটা তার টোটালি পার্সোনাল চয়েস। আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা, এটা আপনার উপরে। যেমন আপনি আমার কথা বলেন, আমি এই ধরনের কিছু ফেস করছি না। আমি 2019 হচ্ছে কাজ স্টার্ট করি, তারপরে আমি একটা ব্রেক নিই আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য। দ্যাটস টাইম যেটা হয়েছে যে আমি সব মানুষদের সাথে মিশেছি। বিকজ হচ্ছে আমার মনে হয় যে আমি কোনো প্রফেশনে যাওয়ার আগে আমার একটু রিসার্চ করা উচিত, হোয়াট ইজ দ্য অথেন্টিক পার্সন, হু ইজ দ্য রিয়েল পার্সন। তখন আমি বুঝতে পারবো যে এ ফেক কিনা। কারণ আমি জানি তো ফেক হলেও তো আমাকে বাজারে একটা অফার দিবে, সেইভাবে আমি এটাকে ডিল করেছি। সো যে কাজ করতে আসবে, তার যদি মনে হয় যে আমি কাজ করার জন্য আমি যা খুশি তাই করতে পারি, সে করবে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির দোষ না, তার দোষ। সো এটা আমার মনে হয় যারা বলে, যদি ইন্ডাস্ট্রি কেউ বলে সে হয়তো কাজ পাচ্ছে না, দ্যাটস ওয়াই বলছে, তাও তখন বলছেন, অনেক পরে গিয়ে বলছে। আর অডিয়েন্সরা অ্যাকচুয়ালি তাদের কমেন্টস করার রাইট আছে, তারা যা খুশি বলতে পারে। বাট আমার মনে হয় অডিয়েন্সদের জন্য একটু বলবো যে একটা বাজে কমেন্ট করলেই হয়তো বা একটা বাজে কমেন্ট করলে যেটা হবে যে আপনি যে কমেন্টটা করছেন, এটার জন্য পুরো এরিয়াটা নষ্ট হচ্ছে, নোংরা হচ্ছে, আপনার পার্সোনালিটিটা যে নষ্ট, সেটা একটা প্রভাব হচ্ছে, আমাদের সোসাইটিটা খারাপ হচ্ছে। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি জানেন যেটা আর্কাইভে থেকে যায়, এই কমেন্টটা যদি থাকে, আপনার ছেলে মেয়ে এসে যখন দেখবে আমার বাবা এই ধরনের একটা বাজে একটা কমেন্ট করেছে, সে কিন্তু এই জিনিসটাই শিক্ষা নেবে। সো আমার মনে হয় যে আপনি কমেন্ট করতেই পারেন বা আপনি সমালোচনা করতেই পারেন, গঠনমূলক, সেটা কোনো বাজে জিনিস না, কাউকে কষ্ট দিয়ে না। সো
যেটাই করেন না কেন সমালোচনা করবেন, ডেফিনেটলি গঠনমূলকভাবে করবেন, যেটা আপনার জন্য ভালো, সেই লোকটার জন্য ভালো, সোসাইটির জন্য ভালো, দেশের জন্য ভালো। আচ্ছা, তুমি যখন এই প্রফেশনে এসেছো বাসা থেকে কতটুকু সাপোর্ট দিয়েছে? কারণ তুমি একদমই কিন্তু না। বলেছিলে তুমি ল প্রফেশন নিয়ে অনার্স করেছো, তো মডেলিং এর জন্য modeling? একদমই না। ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি অর মেন্টালি কোনটাই ছিল না। আমি চাইওনি। সাপোর্টের ব্যাপারে কিন্তু আরেকটা ব্যাপার আসে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনার কাছে সাপোর্ট চাচ্ছি কিনা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো আপনি একজন জার্নালিস্ট, আমি ডেফিনিটলি আপনার কাছে কোনো মেডিকেল রিলেটেড সাপোর্ট চাবো না। কারণ আপনি মেডিকেল রিলেটেড কিছুই জানেন না। এটা মানে আমার মনে হচ্ছে বোকামি। সো আমার ফ্যামিলি পার্সনরা মিডিয়া পার্সন না। সো তাদের কাছে সাপোর্ট এক্সপেক্ট করা আমার মনে হয় বোকামি। সো আমার মনে হচ্ছে যে তারা কি সাপোর্ট করবে? সাপোর্ট তো আমার কোনো কাজে আসবে না। কারণ তারা মিডিয়া রিলেটেড না। যেটা কাজে আসবে সেটা হচ্ছে মেন্টালি বা সামথিং ফাইন্যান্সিয়ালি I love to like maintain myself very like that মানে একদম নিজের ভাবে। তো সেই ক্ষেত্রে ডেফিনিটলি হচ্ছে ফ্যামিলি সাপোর্টটা, যেটা একটু খারাপ লেগেছে মেন্টালি ভাবে যে সাপোর্টটা আমি পাইনি, বাট পরে ওভারকাম করেছি। ইটস আ পার্ট অফ লাইফ। সাপোর্ট করেছে। রিফাতের এবার পার্সোনাল একটি কোয়েশ্চেন করব। আসলে এই কোয়েশ্চেনটা রিফাত নিতে পারবে কিনা সন্দেহ। রিফাত কি সিঙ্গেল? না, এটা তো সবাই করে। হ্যাঁ, ডেফিনিটলি সিঙ্গেল। কারণ হচ্ছে আমি চাই না যে আমার লাইফে কোনো এক্স থাকুক। মানে কেউ বলুক যে রিফাত আমার এক্স বা মিস্টার ইউনিভার্স তো আমার এক্স, এই ধরনের কিছু আমি কখনোই চাই না। সো এই মুহূর্তে আমার বিয়ে করার বয়স না। সো যখন রিলেশনশিপ করবো তার সাথে বিয়ে করবো। দ্যাটস ওয়াই কোনো এক্স বানাতে চাই না লাইফে। দিস ইজ দ্য মেইন রিজন। মানে কখনো কি প্রেমে পড়োনি? ভালো মানে নিজে প্রেমে পড়েছো কিনা? প্রেম ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি মানে ভালো লাগা ভালোবাসা এক না। ভালো লাগা তো ডেফিনিটলি হয়েছে, বাট ভালোবাসাটা হওয়ার জন্য যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা লং টাইমের ব্যাপার, এটা আমি যেতে চাইনি। কারণ আমি যে বললাম যে আমি যার সাথে রিলেশনশিপ করব তাকেই বিয়ে করব। সো ডেফিনিটলি আমি এখন আমার বিয়ের কোনো চিন্তা ভাবনা যেহেতু আমার মধ্যে নেই, সেক্ষেত্রে আমি রিলেশনশিপে যাব না। আর ভালো লাগার ক্ষেত্রে তো ডেফিনিটলি ভালো লাগবেই। যদি হয়ে যায় কারোর সাথে ভালো লাগা, তাহলে বিয়ে করব। কিন্তু এটা হয় না, মানে হয়ে যায় এরকম আমার লাইফ না। আমার লাইফে হচ্ছে একটু মানে খুবই কম মানুষই কিন্তু আছে যে ভালোবাসছে, তুমি বলছো ভালোবেসে বিয়ে করবা। ফার্স্ট ভালোবাসা কিন্তু খুব কম মানুষই পায়। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি বলছেন ভালো লাগবে হুট করে বিয়ে করব, এটা তো ইম্পসিবল। কারণ আমি হচ্ছে একটু খুঁতখুঁতে। মানে আমার হচ্ছে আচ্ছা, কেমন মেয়ে পছন্দ? ওই যে বললাম যে একটু খুঁতখুঁতে। দেখি আমাদের এই ভিডিওতে কয়জন নক করে। না, ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু খুঁতখুঁতে কাইন্ড অফ হচ্ছে অনেক সুন্দর। দুদিন পরে হয়তো তাকে ভালো লাগবে না। সো তখন ব্যাপারটা হবে কি যে তার সাথে যদি আমি রিলেশনশিপে যাই, পরে ভাববে এই ছেলের ক্যারেক্টার ভালো না। অ্যাকচুয়ালি কিন্তু আমার দিস মাই পার্সোনালিটি, যে আমি লং টাইম দেখবো, যদি ভালো লাগে দ্যাটস টাইম ইজ ওকে ফাইন। সো এই দিক থেকে হচ্ছে মেয়েদেরকে মানে ওই ধরনের ভালো লাগার মেয়ে তো ডেফিনেটলি পেয়েছি, হয়তো বা আমাদের সাথে মানে যায়নি বা আমি রিলেশনশিপ চাইনি, গুড ফ্রেন্ডশিপ হয়েছে আর সামথিং। বাট মানে এইসব নিয়ে অ্যাকচুয়ালি এখন কথা বলতে চাই না, কারণ আমি অ্যাকচুয়ালি এখন রিলেশনশিপের জন্য টাইম নেই অ্যাকচুয়ালি, যেটা সত্য কথা। এখন বেস্ট টাইম যাচ্ছে। শরীফা, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগে। জানা অনেক কথা জানলাম। আমি জানলাম, সাথে আমার যারা দর্শক রয়েছে তারা জানলো। এবং তোমারও অনেক অডিয়েন্স রয়েছে এবং পুরো বাংলাদেশই তোমার এখন অডিয়েন্স, কারণ তুমি পুরো বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করেছো। তো সেই বাংলাদেশের অডিয়েন্সদের, নতুন বাংলাদেশের উদ্দেশ্যে কি বলতে চাও? অনেক অনেক ধন্যবাদ প্রথমত আপনাদের চ্যানেলে ওয়েলকাম করার জন্য। এটা আমার জন্য একটা ভালোবাসা ডেফিনেটলি। আর নতুন বাংলাদেশ না, বাংলাদেশ একটাই, আমি আবার বলতে চাই। সো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের জন্য বলবো ডেফিনেটলি দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে সহায়তা করুন, প্রতিদিন অ্যাটলিস্ট একটা মানুষের জন্য হেল্প করুন, যেটা আপনাকে অনেক বেশি শান্তি দেবে। আর দেশের সংস্কৃতিকে যদি বজায় রাখতে চান, তাহলে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর এই অ্যাচিভমেন্টটা টোটালি আমার না, এটা টোটালি বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট। সো আশা করছি আপনারা বাংলাদেশকে সাপোর্ট করবেন, এটা এতটুকুই চাওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দর্শক, রিফাতের কথাই আমি একমত যে হচ্ছে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের খাদ্য গ্রহণ করতে হয়, ঠিক আমাদের মনকে সুস্থ রাখতে হলে আমাদের ভালো কাজ করে যেতে হবে, তাহলে আমাদের মন সুস্থ থাকবে। আর মন সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। আজকে রিফাতের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী এগ্রো টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।